আসসালামু আলাইকুম। আজ ৪ আগস্ট ২০২৪ বুধবার। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরে ডক্টর ইউনূসের পতন ঘটাতে রয়ের ভয়ঙ্কর সব প্ল্যান। ভাইরাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেতে থাকা তারকাদের নিয়ে তথ্য ফাঁস। জামাত আমিরের বক্তব্যে সমালোচনার ঝড়। ডক্টর ইউনূসের এক ফোনেই আরব আমিরাতে অবিশ্বাস্য যা ঘটল। এবার বিস্তারিত। হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক নিউজ পোর্টাল দি মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইউনূস সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো। সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ডক্টর ইউনূস সুদখোর, তিনি মার্কিন এজেন্ট, কোনোভাবেই ভালো মুসলিম নন। কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, বাংলা মিশনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্ট ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি। দ্য মিরর এশিয়া উল্লেখ করছে, ইতোমধ্যে মার্কিন সাম্রাজ্য বিরোধী ৩ জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ৬ মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে র এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য। সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মন্তব্য ও 7 সিস্টার্স নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন। তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হলো রয়ের একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পত্রিকাটির মতে, বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলছে। ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্র বলছে, তারা জামাত ইসলামের সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না, তবে জানালা খুলতে চায়। প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারী সমন্বয়কদের নিয়েও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত 20 দিন ধরে গবেষণা করছে। 3টি সংস্থার রিপোর্ট বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা। ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন। সেই চিন্তা থেকেই বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে। এছাড়া সম্প্রতি হয়ে যাওয়া গণ অভ্যুত্থানের তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের একচ্ছত্র বয়ান ক্ষুণ্ণ হবে বলে মনে করছেন তারা, যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে। এই গণ অভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে র এর দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ 2025 ও খুব কঠিন হয়ে যাবে। মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত 1 সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায়। সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি সুরক্ষিত একটি ভবনে থাকছেন। অতি সম্প্রতি ভারতের ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। নিয়মিত যোগব্যায়ামও করছেন হাসিনা। হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেছেন, হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন। দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ বিষয়ক গবেষক দ্য মিরর এশিয়াকে বলেন, হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার। তিনি 81-তে ও 96-তে কামব্যাক করেছেন। 2004 সালের গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি 2009 সালে অপ্রতিরোধ্যভাবে ফিরে এসেছেন।
তার ধারণা হাসিনা ফিরতে পারবেন, আবার হয়তো দিল্লি থেকে তিনি দল পরিচালনা করবেন। তবে সেখানে সংকট হবে গণ অভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে। প্রতিবেদনে বলা হয়, ভারত ছাত্রদের বেশি সময় দিতে চায় না। দিল্লি মনে করছে বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে। বিএনপির নানা সংকট সামনে চলে এলে বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায়, কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। মিরর এশিয়ার ভাষ্যমতে পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল ছিল না। তারা সিআইএর কৌশলের কাছে হেরে যায় 5 আগস্ট। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে, ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় 15 আগস্ট, সেটিও ব্যর্থ হয়। তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে নেয়া। তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া। মিরর এশিয়া হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে বলে উল্লেখ করে বলছে, এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন 2 সাংবাদিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা, 2জন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে মিরর এশিয়া। মিরর এশিয়ার সাথে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছেন। তিনি বলেছেন, হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার কথা বলছিলেন। সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে। বিএনপি এক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না। নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি তরুণ নির্ভর। তারা কূটনীতির চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন। এমনকি তাদের কিছু সিদ্ধান্ত 7 সিস্টার্সের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব নেতা ও শিল্পী আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে। নির্মাতা ইমেল হক একাধিক স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে লিখেছেন, অরুণা বিশ্বাস এবং সোহানা সাবার এখন কথা ফুটেছে, অথচ আন্দোলন যখন তুঙ্গে তখন স্বৈরাচারের পক্ষ নিয়ে এরা কী ধরনের আলাপ করতো তার 2টা নমুনা দিলাম। এই গ্রুপে সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। চ্যানেল 24-এর এক প্রতিবেদনে জানা গেছে, এই গ্রুপের অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন। আন্দোলনকারী ও আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন তারা। আন্দোলনকারীদের বিষেধাগার করেছেন আলো আসবেই গ্রুপের শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনে শিল্পী ও নির্মাতাদের বেশিরভাগই শিক্ষার্থীদের পক্ষে রাজপথে ছিলেন। পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থীর নিহতের বিরুদ্ধে সরব ছিলেন বহু শিল্পী নির্মাতা। ছাত্র জনতার উপর দমন পীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে অল্প কয়েকজন শিল্পীকে। মূলত তারাই আলো আসবেই গ্রুপের সদস্য ছিলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকে লিখতে দেখা গেছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। তখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, গরম জল দিলেই ঠিক হয়ে যাবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাদের মতো আলো আসবেই গ্রুপের শিল্পীদের কেউ কেউ গা ঢাকা দিয়েছেন। কারো কারো ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে, কেউ কেউ দেশের বাইরে উড়াল দিয়েছেন, অনেকটা নীরবে কানাডা গেছেন অরুণা বিশ্বাস। অভিযোগের বিষয়ে প্রথম আলোর তরফ থেকে যোগাযোগ করা হলে গরম জল দিলে হবে মন্তব্যটি তার বলে স্বীকার করেছেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুণ, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী নাজিফা তুষি, সাদিয়া আয়মান সহ আরও অনেকের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছেন আলো আসবেই গ্রুপের সদস্যদের কেউ কেউ। মোস্তফা সরোয়ার ফারুকী, নাজিফা তুষিদের কেউ এই গ্রুপে ছিলেন না। আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগপন্থী শিল্পীদের এই গ্রুপে লিমন আহমেদ নামের এক বিনোদন সাংবাদিককেও দেখা গেছে। আন্দোলনের পক্ষে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট আলো আসবেই গ্রুপে দেন লিমন। মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালি দিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা, অরুণা বিশ্বাস, জ্যোতি সহ আরও কয়েকজন।
আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকির কথাও এসেছে এই গ্রুপে। আন্দোলনের সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করায় এক সঙ্গীত শিল্পীকে নিয়ে অরুণা বিশ্বাস লিখেছেন, বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। আন্দোলনের পক্ষে এক দফা শীর্ষক ছবি কভারে পোস্ট করেছিলেন তরুণ অভিনেত্রী নাজিফা তুষি। সেই পোস্টের স্ক্রিনশট আলো আসবি গ্রুপে দিয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এই গ্রুপ থেকেই সরকারের পক্ষে শিল্পীদের নিয়ে বিটিভি এফডিসির সামনে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই গ্রুপে অ্যাডমিনদের পাশাপাশি আন্দোলনের বিরুদ্ধে রোকেয়া প্রাচী, পরিচালক মাসুদ পথিক, উর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকে সরব ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকার 15.5 বছর রাজনৈতিকভাবে জামাত ইসলামের উপর যে নির্যাতন করেছে এর জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মহানগর উত্তর জামাত ইসলামী এ সভার আয়োজন করে। জামাতের আমির বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দর চর্চার কোনো সুযোগ নেই, কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী, আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতের সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি, কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাআল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন জামাত ইসলামী উত্তরের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ দলের বিভিন্ন স্তরের নেতারা। এদিকে জামাত আমিরের এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন জামাত ভারতের পাতা ফাঁদে পা দিচ্ছে, অর্থাৎ বিএনপির সাথে সংঘর্ষে বা বিরোধে জড়িয়ে যাচ্ছে জামাত, যেটি বাংলাদেশের আগামীর ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর রূপ নেবে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি AKM শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এই আদেশ দেন। বুধবার সকাল 6টা 45 তাদের আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দুজনকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আখতারুজ্জামান শহীদুল হকের 7 দিন ও মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের পাঠানো 2টি পৃথক বার্তাতে তাদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। অন্যদিকে মহানগর ডিবি কার্যালয়ের রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে বুধবার সকালে আবারও আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান এই আদেশ দেন। গত 2 সেপ্টেম্বর একই আদালত লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার দিবাগত রাত 11টা 40 হাজী মোহাম্মদ সেলিমকে একটি সাদা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। রাত পার না হতেই আজ সকালে তাকে আদালতে তোলা হয়। রিমান্ড ফেরত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি হাজী মোহাম্মদ সেলিম আদালতে আদেশ মোতাবেক পুলিশ রিমান্ড প্রাপ্ত হয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সাথে মামলার ঘটনার বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামির নিকট থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আসামি কথা বলতে পারেন না এবং শারীরিকভাবে অসুস্থ, তাই তাকে গভীর ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। আসামির 5 দিনের পুলিশ রিমান্ড হলেও তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং সে কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা সম্ভব নয়। তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে তাকে আপাতত আর জিজ্ঞাসাবাদ না করে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।
মামলার তদন্তের স্বার্থে আসামিকে ভবিষ্যতে আরও রিমান্ডের প্রয়োজন হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাজী মোহাম্মদ সেলিম সহ 52 জনকে আসামি করা হয়। গত 1 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজী সেলিমকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর গত 2 সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া হাজী সেলিমকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 2008 সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তী সময়ে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে। মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বা বার্তায় এই তথ্য জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি তখন জানিয়েছিল কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে। WAM এর প্রতিবেদনে বলা হয়, এই ব্যক্তিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন। এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তারা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছিল। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র।